আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মার্কেট ওয়াচে। আমি মুস্তাক সাদেক। আমরা পুঁজিবাজার নিয়ে এই মার্কেট ওয়াচে আলোচনা করি। আমাদের পুঁজিবাজারের অবস্থানটা গতকালকে 1800 কোটি টাকার উপরে গেছে, ট্রানজ্যাকশন হয়েছে। পুঁজিবাজারের ইন্ডেক্স বেড়েছে এবং পুঁজিবাজার নিয়ে আজকে দেশবাসী সমস্ত পত্রপত্রিকাতে ভালো খবর ছাড়া আছে। কিন্তু পুঁজিবাজার কতদূর যাবে, কিভাবে যাবে, কতটুকু আছে, কি অবস্থানে আছে, এই যে ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম শুরু হয়েছে সারা দেশব্যাপী, সেই ফাইন্যান্সিয়াল লিটারেসিটার কতটুকু ইম্পর্টেন্স আছে পুঁজিবাজারে, এইসব নিয়ে আলোচনা করব। আজকে আমাদের সঙ্গে আলোচনায় আছেন জনাব এমরান হাসান, এমডিও সিও, এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড, আমার বাঁ পাশে আছেন। আর আপনাদের সবার পরিচিত মুখ মোহাম্মদ ফুরকান, চার্টার অ্যাকাউন্টেন্ট সাহেব তো আছেনই। তা আমরা আলোচনাতে যাওয়ার আগে একটা জিনিস জানতে চাচ্ছি। এক নম্বর ফাইন্যান্সিয়াল লিটারেসির একটু পরে আলাপ করি। সবচেয়ে বড় হলো প্রাইম মিনিস্টার স্পিচ, আপনারা সবাই শুনছেন, মার্কেটের অবস্থানটা জানেন। এই যে 1800 কোটি টাকা ছাড়াই গেলাম, তারপরে মার্কেটের গতি প্রকৃতির সম্বন্ধে দুজনেই যদি বলেন। আপনি শুরু করেন। আমার মার্কেটে তো অবশ্যই যে মুভমেন্টটা হচ্ছে লাস্ট কয়েক মাস ধরে, ইনফ্যাক্ট মে মাস থেকে ভেরি পজিটিভ মুভমেন্ট, এবং এটা একটা খুব সাস্টেনেবল র্যালি। এমন না যে হঠাৎ করে স্পাইক হয়ে মার্কেটে আবার কারেকশনে চলে গিয়েছে, ওরকম ভলাটাইল না, নর্মাল একটা খুব সুন্দরভাবে একটা ট্রেন্ড দিয়ে মাঝে মাঝে ছোট ছোট প্রফিট টেকিং কারেকশন হয়েই র্যালিটা কন্টিনিউ হচ্ছে। এবং মে মাস থেকে গত বছরের এখন গতকাল পর্যন্ত মার্কেটের ইন্ডেক্সের ভ্যালু বেড়েছে 26%-এর বেশি। তো খুব ডিসেন্ট একটা রিটার্ন। এখন রিসেন্ট কিছু দিনে লাস্ট 2 উইকস আমরা দেখেছি মার্কেটে যে র্যালিটা হচ্ছে খুবই স্টিপ। সো এই স্টিপ র্যালিটা এখানেও একটা যদি সামনে একটা ছোট কারেকশন বা প্রফিট টেকিং হয়, সেটা তো ওরকম আসলে আতঙ্কিত হওয়ার কিছু নাই। ওভারঅল ট্রেন্ডটা, লং টার্ম ট্রেন্ডটা কিন্তু বুলিশই আছে। তো এখানে মাঝে মাঝে বরঞ্চ কিছু প্রফিট টেকিং বা কারেকশন হওয়াটাই হেলদি মার্কেটের জন্য। আর যে জিনিসটা আমার কাছে কনসার্ন মনে হয় সেটা হচ্ছে কিছু খুব ছোট ছোট মার্কেট ক্যাপের শেয়ার, যেটা ওরকম মৌলভিত্তিও নাই, সেগুলোতে দেখা যাচ্ছে যে মার্কেটে থেকে তাদের মুভমেন্ট আরও অনেক বেশি হাই ছিল। মার্কেট 26% বেড়েছে, কিছু শেয়ার 100%, 150% র্যালি করেছে, যাদের এরকম কোনো ফান্ডামেন্টাল ব্যাকড না র্যালিটার যে হয়েছে। তো এই শেয়ারগুলোতে দেখা যাচ্ছে বিনিয়োগকারীরা অনেক সময় অতিরিক্ত মুনাফার আশায় ঠিকমতো বিশ্লেষণ না করেই ঝাঁপিয়ে পড়ে বিনিয়োগ করেন। তো সেই ক্ষেত্রে তাদের বুঝে হোক বা না বুঝে হোক, তো এইখানে তাদেরকে একটু সতর্ক থাকা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। এই কারণে আরেকটু আসতেছে আপনার সঙ্গে, আপনি বিকজ ইউ আর অ্যাসেট ম্যানেজার, আপনার সঙ্গে মিউচুয়াল ফান্ড নিয়ে কথা বলবো। যে ফুরকান ভাই, আপনি বলেন। আমি ইমরান ভাইয়ের সাথে ঠিক একই রকম ভাষায় যেটা বলতে চাই, যে বাজার ভালো, বাজার নিয়ে আমরা আশাবাদী, ইকোনমি ভালো, ইকোনমি নিয়ে আমরা আশাবাদী, সব কিছু ঠিক আছে। কিন্তু বাজারের জন্য সবচেয়ে বড় থ্রেট যেটা উনি বলার চেষ্টা করলেন, সেটা হলো যে দুর্বল মৌলভিত্তির যে শেয়ারগুলো এখন বাড়ছে, যেগুলো দিয়ে অনেক সময় যেসব শেয়ারগুলো বাড়ার কারণে ইন্ডেক্সও মুভ হয়ে যাচ্ছে, এবং এই শেয়ারগুলো কখনো কখনো ইন্ডেক্স মুভার হিসাবেও কাজ করছে। এটা খুব অ্যালার্মিং, এটাকে আমি কোনোভাবেই অ্যাকসেপ্ট করতে পারি না। এখন এই যে বাড়ার যে পরিমাণটা দেখা গেছে, কোনো কোনো শেয়ার, এই ধরনের শেয়ার, কিছু কিছু শেয়ার নাম বললে আমি আপনাকে এখনই অনেকগুলো বলতে পারবো, এই শেয়ারগুলো দেখা গেছে মোর দ্যান 150% গ্রোথ হয়েছে কোনো কোনো শেয়ারের। যেটা বাজারের গ্রোথ হলো 26%, কিন্তু যার কোনো ভিত্তি নাই সে হয়েছে 150% প্লাস। এখন এই যদি এটা তদন্ত হচ্ছে, বিসেক চেষ্টাও করছে, কিন্তু আমি বলতে চাই এই ধরনের শেয়ারগুলো যখন বাজারে এইভাবে বাড়ে এবং কোনো রকমের কারণ ছাড়া বাড়ে, সেগুলো ট্রেড বন্ধ হয়ে যাওয়া উচিত। ইটস মাই পারসেপশন। আপনার সঙ্গে 100% একমত, কিন্তু এখানে একটা কথা আছে। আমাদের বিনিয়োগকারীরা এই যে ফাইন্যান্সিয়াল লিটারেসি যে প্রোগ্রামটা শুরু হয়েছে, এখানে কি শিখাবে? শিখাবে একটা জিনিসই, যে আপনি সিলেক্ট করবেন কেমন স্ক্রিপ্টটা, আপনি কোন কোন শেয়ারে যাবেন, এই শেয়ারটার পিই কত, সেটা নেট অ্যাসেট ভ্যালু কত, সেটা কত মানে রোজগার করে প্রতি বছর, সে কতদিনে আপনার টাকা রিপেমেন্ট করবে। এই যে কথাগুলো, এই জিনিসটা যখন আমার বিনিয়োগকারীরা জানতে পারবে, তখন এই গুজবে গিয়ে এইসব শেয়ার। আমি আসলে পরিষ্কার করে বলতে চাই, টাকা দিয়ে বাজার থেকে পচা মাছ কেনার কোনো জাস্টিফিকেশনস নাই। সিরিয়াসলি, পচা মাছ কেনার কোনো জাস্টিফিকেশনস নাই। দায় দায়িত্বটা কার? এটা দায় দায়িত্বটা বিনিয়োগকারীদের। এটা অর্থাৎ ডেফিনেটলি সরকারের নয়, এটা ডেফিনেটলি বিসেকের কিছু দায়িত্ব আছে। কোন জায়গায় বলবো যে ট্রেডটা ডিএসসি অথবা বিসেক যদি ট্রেডটা ক্লোজ করে দেয়, তাহলে আমি বলবো যে ফাইন, ট্রেডই করা যাবে না এই শেয়ার। কারণ আমি কেন অ্যালাউ করবো ওইরকম একটা শেয়ার? এখন আপনার সঙ্গে আমি একটু দ্বিমত করি। যদি আজকে ট্রেডটা বন্ধ করে দেয়, মনে করেন সাপোজ এক্স
কোম্পানি, হ্যাঁ, অন্য যারা কিনেছে তারা সাফার করবে, তাদের তারা অবস্থাটা সাফার কি করবে, দাঁড়াবে? তাদের সাফার করবে। হ্যাঁ, যেমন যেগুলো ওটিসিতে চলে গেছে, তারা বিনিয়োগকারীর তো কোনো অপরাধ ছিল না। অপরাধ ছিল না, কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি যে এটার বাড়াটাকে কন্ট্রোল করার জন্য পরে আবার ছেড়ে দিক 5 দিন পরে, কিন্তু একটা সতর্কবাণী চলে যাক যে না এরকম কইটা হ্যাঁ, দেখছে এরকম। উল্টা রেজাল্ট হয়। মুশকিলটা হয়েছে এখানে সবচেয়ে বড় জিনিসটা, ফুরকান ভাই আপনি আমার সঙ্গে একমত হইতে চেষ্টা করেন, যে লিটারেসি প্রোগ্রামটা যদি আমি জানি, যে আমি কি কিনতেছি, ইটস উইথ মাই মানি, আই এম বাইং হোয়াট। এই যে পচা মাছের কথা, আমি জেনে শুনে যে পচা মাছটা কিনি। এখানে আসলে কারো খুব একটা কন্ট্রোল নাই, আমি যেটা বলতে চাচ্ছি। বাট তারপরেও আমরা যদি চেষ্টা করি এই জায়গাটাকে কন্ট্রোল করতে, তাহলে এটা কিন্তু করা উচিত। কারণ আপনার দেখেন বিনিয়োগকারী যারা আছে এরা কিন্তু কি কারণে এই শেয়ারগুলো কিনছে তারা কি জানে? স্মল ক্যাপ, যারা আমাদের প্রাইম মানে মিনিস্টার, এটার কারণটা হচ্ছে, আমি আপনাকে ফ্র্যাঙ্কলি বলি, এটা কোনো ডিভিডেন্ড দিচ্ছে না, বা দিলেও একটা 5% বোনাস দিচ্ছে বা এরকম ধরনের কোনো কিছু। তো ও দেখতেছে যে ক্যাপিটাল হইলো মাত্র 10 কোটি 15 কোটি টাকা পেড আপ ক্যাপিটাল। আমি এখন 15 কোটি টাকার অর্ধেক তো স্পন্সরের কাছে আছে, আর বাজারে আছে কত টাকা? তো আমরা 2-3 জনে যদি টান দেয় এটা উঠে এটার জন্য বিসেক কিন্তু স্মল ক্যাপিটাল বোর্ডও একটা করার কথা। এটা তো আলাদা হয়েছে বোর্ড হয়েছে, হ্যাঁ, board বোর্ড হয়ে হয়েছে Exchange এবং এখন আলাদা আর থাকে আইনও না। হয়ে গেছে, সবকিছু হয়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার টাকা আপনি বিনিয়োগ করতেছেন, কোথায় বিনিয়োগ করতেছেন? যদি এটা আমি বলবো যে এইটা- বিনিয়োগকারীদেরকে এইটা কি এখানে করবো? একটু সতর্ক হওয়া উচিত, কারণ এখানে আপনার দেখেন আমরা স্টক এক্সচেঞ্জ থেকে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতেছি, আমরা মানে সিকিউরিটি এক্সচেঞ্জ অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতেছে, হ্যাঁ, এখন সারা দেশব্যাপী লিটারেসি প্রোগ্রাম হইতেছে। সরকার তো চেষ্টা করতেছে। না, সরকার চেষ্টা করতেছে এবং হেড অফ দি স্টেট পরিষ্কার করে বলেছে যে আপনারা দুর্বল মৌলভিত্তির শেয়ার কিনে অর্থমন্ত্রী আর প্রধানমন্ত্রীকে দোষ দিবেন, এসব হবে না। এটা তো খুব লজিক্যাল একটা কথা, যেটা আমরা এখান থেকে প্রতিদিন বলি। এই কথাটাকে মাননীয় আবার বিভিন্ন প্রধানমন্ত্রী- ব্যাখ্যা করছে বিভিন্ন পত্রিকায় এটা বিভিন্নভাবে। এটা এখানে যদি কোনো পত্রিকা এটাকে মিসইউজ করে থাকে, মিস ইন্টারপ্রেট করে থাকে, তাইলে সেটা তাদেরকে জবাবদিহিতার আওতায় আসা উচিত। কারণ এটার ইন্টারপ্রিটেশনটা কি ছিল সেটা না বুঝে সাংবাদিকতা করা ঠিক না। চমৎকার ভাবে কিন্তু সে বুঝছেন? বলছে। এটা জি, করা জি, ঠিক না। আমার এখানে- কথা হলো যদি আমি না বুঝি তাইলে না বুঝে সাংবাদিকতা না করাই ভালো। কারণ সেখানে পরিষ্কার করে যদি মিস ইন্টারপ্রেট করি, এবং হেডলাইনটা এমন হওয়া উচিত না যেখানে মিস ইন্টারপ্রিটেশন যায়। কারণ আমার দেশের কোনো পত্রিকা আমরা সমালোচনা করব, সরকারের সমালোচনা কে না করবে? সরকার সমালোচনা, গঠনমূলক সমালোচনা সরকারকেও অ্যাকসেপ্ট করতে হবে, কিন্তু তাই বলে সরকারকে সাবঅর্ডাইজ করার মতো হেডলাইন আমি করব, এটা আমি কেন করব? So, এখান থেকে আমরা বিরত থাকবো, এটা আমরা সাবধান এটা থাকার চেষ্টা করব। কোনো কোনো পত্রিকা তো করবেই এটা, আমি জানি না, যদি করে থাকে সেটা definitely আমি ঠিক নাম বলতে যাচ্ছি না। Exactly. যেমন আমি একটা কথা বলতেছি, দেখেন দ্যার ইজ এ পজিটিভ একটা নিউজ আছে, আমি পেপার কাটিংটা নিয়ে আসছি এই কারণে, যে পুঁজিবাজারকে বিনিয়োগের স্বর্গ জানালেন কেন্দ্রীয় ব্যাংক। যেই সেন্ট্রাল ব্যাংক আমাদের 2 দিন আগে সেন্ট্রাল ব্যাংকের জন্য পুঁজিবাজার হ্যাজ সাফার্ড 3-4 ইয়ার্স, সেই ব্যাংক কইতেছে যে ইট ইজ পুঁজিবাজার এখন ইটস এ প্যারাডাইস ফর ইনভেস্টমেন্ট। ইট ইজ নট অনলি এখন। আমি আপনাকে যদি এরকম বলি যে স্টক মার্কেট ছাড়া বাংলাদেশের বা পৃথিবীর কোথাও বড় ধরনের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, হেভি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কিন্তু কঠিন। রিজন ইজ আপনার ইকুইটি বেস বিজনেস আর ডেট বেস বিজনেস দুটার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স, আকাশ পাতাল ডিফারেন্স। আমি এই কথাটা আরও অনেকবার বলার চেষ্টা করেছি। ডেট বেস বিজনেসগুলোতে সবচাইতে বড় অসুবিধা সেটা হলো যখন আপনাকে এক নম্বর হলো যে যারা ডেটটা দিচ্ছে, যেসব ব্যাঙ্কগুলো দিচ্ছে তাদের জন্য বড় ধরনের অসুবিধা, কারণ প্রজেক্ট ফাইন্যান্স করছে সে লং টার্ম, সে কিন্তু পাবলিকের কাছ থেকে টাকা নিচ্ছে শর্ট টার্ম, দুটা ম্যাচ করে না। এটা একটা ডেঞ্জারাস মেসেজ, এবং যার কারণে ব্যাঙ্কগুলো অনেক সময় সাফার করে। প্রজেক্ট ফাইন্যান্সের ক্ষেত্রে দেখা যায় যে আপনার ব্যাড লোন হয়ে যায়, এরকম কিন্তু প্রবলেমগুলো হচ্ছে। আবার দেখা যাচ্ছে যারা নিল তাদের জন্য সবচেয়ে বড় খারাপ জিনিস হলো যে 1 বছর তাকে এক্সটেনশন পিরিয়ড দেওয়ার পরে 1 বছর পর থেকে তাকে প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট পেমেন্ট করতে হয়, কিন্তু 1 বছরের মধ্যে তার হয়তো বা ওইভাবে টার্নওভারই শুরু হয় নাই, তাহলে এরকম সিচুয়েশনগুলো যখন তৈরি হয় সেটা ডেফিনেটলি ইন্ডাস্ট্রিটাকে গতিশীল করে না, সেটা ইন্ডাস্ট্রিকে স্লো করে দেয়। সেই ক্ষেত্রে যদি ইকুইটি বেস বিজনেস হয়ে থাকে, দো ইকুইটি রেট ইজ হাই, ইকুইটি আবার এখানে আছে প্রজেক্ট ফাইন্যান্স করতেছে, অলসো ওয়ার্কিং ক্যাপিটাল দিচ্ছে না, ওয়ার্কিং দিচ্ছে না, এবং বিজ ফাইন্যান্সের যে কনসেপ্টটা ছিল সেটা উঠে গেছে। তো এই কারণে আমি যেটা বললাম যে আপনার এই ইকুইটি বেস মার্কেট, আমরা যদি ইউএস এর দিকে তাকাই, অ্যারাউন্ড 88% আমাদের কিন্তু ইকুইটি বেস মার্কেট এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিক থেকে। তো আমার দেশে এখানে যদি ডেট বেস, আমার দেশে কিন্তু ডেট বেস হলো আপনার 90%-এর উপরে ডেট বেস মার্কেট। এখন এটাকে যদি আপনি কন্ট্রোলটাকে ইকুইটি বেসের কাছে নিয়ে আসতে পারেন, তাহলে ডেফিনেটলি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে, এবং মোর ওভার দ্য গভর্নমেন্ট উইল বি মোর বেনিফিটেড বিকজ অফ, আপনি খেয়াল করে দেখেন যখনই একটা মার্কেট মানে স্ক্রিপ্ট বাজারে চলে আসে, তখন তার যে রেগুলেটরি কমপ্লায়েন্সগুলো ফেস করতে হয়, সেই কমপ্লায়েন্সগুলো করে প্রাইভেট লিমিটেড থাকা অবস্থায় তাকে যেভাবে ট্যাক্স ফাঁকি ঝুঁকি এটা সেটা করার সুযোগ থাকে, ওই জায়গাগুলো কিন্তু তখন আর খুব একটা থাকে না। তো এখানে কিন্তু একটা বিশাল সুবিধা হয়ে যায় সরকারের পক্ষ থেকে। থ্যাংক ইউ। আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই, এই নিউজ পেপার কাটিংয়ের,
এই পেপার কাটিং বলতেছে যে ডিভিডেন্ড ইল্ড জি যদি আমরা হিসাব করি দক্ষিণ এশিয়ার যে কোনো স্টক এক্সচেঞ্জের থেকে বেটার বাংলাদেশ জি ডিভিডেন্ড ইল্ড। আমাদের ডিভিডেন্ড ইল্ড হচ্ছে গড় জি 4%-এর কাছাকাছি, জি, জি। 3.97%। আর হোয়ারেজ শ্রীলঙ্কার হলো 1%, জি আমার প্রতিবেশী দেশের হচ্ছে 3%-এর নিচে, জি। এই আর অন্য অন্য ব্যাংকের 0.01% এর কাছাকাছি। জি। সেই জন্য সে বলতে চাচ্ছে যে ডিভিডেন্ড ইল্ড হিসাবও যদি করেন, পি রেশিও হিসাবও যদি করেন, তাহলে বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ ইজ এ বেটার, ইটস এ প্যারাডাইস টু ইনভেস্ট। জি। আপনার মন্তব্য কি? অফকোর্স আমি আসলে এগ্রি করি এই প্রতিবেদনটার সাথে। কেননা প্রথমত ডিভিডেন্ড ইল্ডটা তো আপনি বললেনই যেটা যে অন্য দেশের থেকে অনেক বেশি। তো ডিভিডেন্ডটা কিন্তু একবারে একটা বিনিয়োগকারীদের জন্য রেগুলার একটা ইনকাম, প্রতি বছরই সে এখান থেকে একটা ক্যাশ ফ্লো তার আসছে। সেটা যদি 4% হয়, 4% কোয়াইট ইমপ্রেসিভ ইন এ সেন্স। আমি যদি ব্যাংকের এফডিআর এর সাথে কম্পেয়ার করি 4% অনেক কম মনে হতে পারে, Right. কিন্তু এখানে আমার শুধু এফডিআর এর সাথে স্টেটফোর্ড কম্পেয়ার করাটা না, এটা গড়, যাবে না। আমি ডিভিডেন্ড ইল্ড গড় জি, কইতেছি। জি, even- আপনার even- গড়ে জি। আপনি 2026 টাকা দিয়ে হ্যাঁ। যে কিনছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 2000 টাকার উপরে তো শেয়ার আছে, সেই। তার যদি ডিভিডেন্ড ইল্ড হিসাব করেন তাহলে তো 0%। exactly. জি, জি। ওইটার আমি বলতেছি গড়। হ্যাঁ না, এমনকি গড়ও যদি হয়, মানে আমি গড় নাম্বারটাকে ধরে নিলাম যে এই নাম্বারও যদি হয়, তারপরও এটা বেটার এই সেন্সে এফডিআর কিন্তু আমার কোনো গ্রোথ অপরচুনিটি নাই। এফডিআর আমি ফিক্সড একটা রিটার্ন পাবো, আমার টেনুর শেষ হয়ে যাবে, টাকাটা ফেরত পাবো। এখানে capital gain এর সুযোগ ক্যাপিটাল আছে। গেনের একটা বড় সুযোগ আছে। আমার যদি অনেক বড় 4% ডিভিডেন্ড ইনকাম হয় এবং 10% 12% ক্যাপিটাল গেইন হয়, আমি খুব কনজারভেটিভই বললাম, 10-12% আমাদের মেজরিটি স্টকই দেখা যাচ্ছে লিস্টের যারা এভারেজে 10-12% গ্রোথ সবারই হচ্ছে এভারেজ করলে। সো যদি সেই একইভাবে সেই আর্নিংয়ের যে গ্রোথটা হচ্ছে, আবার ক্যাপিটাল গেইনও যদি সেটার সাথে ম্যাচ করে হয়, অর্থাৎ 12% মতো যদি আমার ক্যাপিটাল গেইন হয় আর 4% আমি ডিভিডেন্ড ইনকাম হয় ইল যেটা, তো আমার 16% ইয়ারলি রিটার্ন হচ্ছে, যেখানে এখন এফডিআর রেট হচ্ছে মাত্র 7%-এর মধ্যে। 5% পর্যন্ত কিছু কিছু ব্যাংক, অনেক ব্যাংক আছে এফডিআর নিতেও চাচ্ছে না, এত সারপ্লাস লিকুইডিটি। তো সেখানে তো 16% একটা যদি সে রিটার্ন ইয়ারলি নিতে পারে, ভেরি হ্যান্ডসাম এবং একটা ভালো একটা রিটার্ন, লুক্রেটিভ রিটার্ন। So you are suggesting to invest in the stock market? অফকোর্স বিশেষ করে যখন ইন্টারেস্ট রেট ফল করে যায়, আমার মনে হয় যে আমাদের দেশে এখন স্টক মার্কেটই বেস্ট অপরচুনিটি। অ্যাসেট ক্লাস যত আছে, রিয়েল এস্টেটও এখন স্লো, মানি Thank you, মার্কেট Mr. এখন স্লো। Imran. উনি যে কথাটা বলে ইনভেস্ট করবে, আপনি আবার কষাস হইতে বলতেছেন। না, আমি কষাসিতে বলেছি নট ইন দি মার্কেট, আমি কষাসিতে ফর দোজ স্ক্রিপ্টস যে স্ক্রিপ্টগুলো এক্স্যাক্টলি, দেখে আমি শুনে, কিন্তু মার্কেটের দেখে জন্য শুনে যদি yes, ইনভেস্ট করে, এখনো অনেক অনেক ভালো ভালো অনেক ভালো স্ক্রিপ্ট script আছে, আছে, অনেক ভালো ভালো শেয়ার আছে যেটাতে এখনো আন্ডার ভ্যালুড এর কাছাকাছি, Exactly. এখনো শেয়ার কেনা যায় তার চোখ Exactly. বন্ধ করে। Exactly. মানে যেটা সে সমস্ত অ্যানালিস্টরা এটাই সাজেস্ট করতেছে, ইট ইজ এ প্যারাডাইস। না, আমি একটা খারাপ কথা বলি, বুঝছেন, এভাবে বলতে চাই, পৃথিবীর সবচাইতে ভালো ব্যবসা হলো চোরা কারবারি ব্যবসা, হেরোইন ব্যবসা। আর আপনি যদি ওই পচা স্ক্রিপ্ট কিনেন, ওটা তো হেরোইনের চাইতে খারাপ, বিকজ অফ ওইটা খাইয়ে আপনি মারা যাবেন। তো ওখান থেকে আপনাকে কে বাঁচাবে? তো আপনি কি জন্য এই ব্যবসাটা করতে যাবেন? দ্যাট ইজ ভেরি সিম্পল। আমি ওই কথাটা বলতে যাচ্ছি। আমি বলছি না যে আপনি মার্কেটে ইনভেস্টমেন্ট করেন, আপনি সতর্ক হন যে খারাপ ব্যবসাটা আপনি করেন না, আপনি ইউ সেভ ইউর সেলফ ফ্রম দ্যাট বিজনেস। দ্যাট ইজ হোয়াট দ্যাট আই এম টকিং অ্যাবাউট। অন দি আদার হ্যান্ড, আপনি খেয়াল করে দেখেন, আমাদের যেই যখন আপনার বিসেক ভবনটা উদ্বোধন হলো, যে ইনাগুরেশন করলো মাননীয় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, আমাদের বিসেকের চেয়ারম্যান স্যারও ছিলেন, আপনি খেয়াল করে দেখেন কি হয়েছে ওখানে, কি বলেছেন ওনারা। মাননীয় প্রধানমন্ত্রী পুঁজিবাজার সম্পর্কে বলেছেন এরকম যে আপনার অর্থনীতির গ্রোথের জন্য পুঁজিবাজারের কোনো বিকল্প নাই, এবং এই বাংলাদেশের পুঁজিবাজারে জন্য সব রকম সহযোগিতা উনি করবেন, সর্বাত্মক সহযোগিতা উনি করবেন, সহযোগিতা লাগে। আপনি কল্পনা করতে পারেন? ইটস এ ক্লিয়ার মেসেজ টু দি মার্কেট, দ্য গভর্নমেন্ট ইজ এক্সপেক্টিং যে এই পুঁজিবাজারটা আরও ভালো হোক। ডিমান্ড সাপ্লাইয়ের গ্যাপ ফুলফিল করার জন্য মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে আমাদের মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে আমরা বাধ্য করার চেষ্টা করব, যেটা আমরা এখান থেকে প্রতিদিন বলার চেষ্টা করছি যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো কি করে দুঃসাহস দেখায় যে আমার এখানে লিস্টেড না হওয়ার জন্য, এবং কোনো কোনো অনুষ্ঠানে তারা এটাও বলে যে আমরা হব না বাংলাদেশে। সো এই যে তাদের দুঃসাহসটাকে, তার টুটি চেপে ধরার যে সাহস অর্থমন্ত্রী করেছেন, আমি ওনাকে সাধুবাদ জানাই। এখন এই যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে আনার যে চেষ্টা করা হচ্ছে, সেটা ডিমান্ড সাপ্লাই গ্যাপটাকে করার জন্য, এবং তাদের টুটিটা অনেক আগেই চেপে ধরা উচিত ছিল। যাই হোক, দেরিতে হলেও মাননীয় অর্থমন্ত্রী এটা রিয়েলাইজ করছেন। তো এই ডিমান্ড সাপ্লাই যে গ্যাপটা হতে পারে সামনে, সেটাকেও মিট করার চেষ্টা করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী সেটা আশার বাদ ব্যক্ত করেছেন দেশের অর্থনীতির। বাট একটা জায়গায় শুধু আমার একটা ছোট্ট অবজারভেশন আছে, সেটা হলো যে আমাদের জিডিপি গ্রোথ কিন্তু বাড়ছে, এটা সত্যি কথা, অনেক বাড়ছে। আমরা সেকেন্ড ইকোনমি ইন দি ওয়ার্ল্ড নাও ইন টার্মস অফ জিডিপি গ্রোথ।
In terms of GNI, we are 31. In terms of GDP, we are 42. Can you imagine the first GDP growth in the is Nigeria and second আমরা কিন্তু Right. 8 প্লাস হলো আপনার নাইজেরিয়া and 7 প্লাস হলো আমরা 7 plus কত? 7 প্লাস আমরা 7.1 to 5 এক একজন এক এক রকম বলে 8.5 প্লাস হলো নাইজেরিয়া নাইজেরিয়া। আর জিএনআই এর দিক থেকে আমরা হলাম 31st কান্ট্রি আর ক্যান ইউ ইমাজিন পৃথিবীর 190টা দেশের মধ্যে জিএনআই আমরা 31 আর জিডিপিতে আমরা 41 একটা ছোট্ট দেশ যেখানে বাসযোগ্য Peanuts। চাষযোগ্য ভূমির পরিমাণই অতটা নাই তো এখন আপনি কল্পনা করেন যে এরকম একটা দেশে আমাদের যে জিডিপির গ্রোথটা হচ্ছে সেটা নিয়ে আমরা যখন আশাবাদ ব্যক্ত করি সাথে আমার একটা দুশ্চিন্তাও কাজ করে সেটা হলো যে হ্যাঁ জিডিপির গ্রোথের খাতগুলো কোথায় কোত্থেকে জিডিপিতে কন্ট্রিবিউশনটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং সেক্টর থেকে কতটুকু হচ্ছে ইন্ডাস্ট্রি সেক্টর থেকে কতটুকু হচ্ছে এবং আমার সার্ভিস থেকে কতটুকু হচ্ছে ইউটিলিটিস থেকে কতটুকু হচ্ছে রেমিটেন্স থেকে কতটুকু হচ্ছে যদি এই জায়গাগুলোকে আমি খুঁজতে যাই তাহলে দেখা যাবে আমার ইন্ডাস্ট্রি সেক্টরে যে গ্রোথটা সেটা কিন্তু কম এই জায়গায় কিন্তু আমরা একটু আমাদের একটু ভয় হয় তো এই জায়গাটার জন্য সরকার চেষ্টা করছে এবং আপনি জানেন যে ইকোনমিক জোন অনেকগুলো হয়েছে সেখানে নতুন ইন্ডাস্ট্রি দেওয়ার চেষ্টা করা হচ্ছে 100গুলো ইকোনমিক জোন হয়েছে এবং বিদেশি ইনভেস্টররা আমাদের এখানে আসার চেষ্টা করছে তারপরে আপনার স্টক মার্কেটে আমাদের প্রচুর পরিমাণে ফরেন ইনভেস্টমেন্ট আসছে এই যে ফরেন ইনভেস্টমেন্টের কথা কইলেন প্রচুর পরিমাণে আপনি আজকে আপনাকে আমি ডাটা দেই আমি বিকজ আই এম এ স্টক ব্রোকার আমি আজকের ডাটাটা হচ্ছে এভার হাইয়েস্ট ইনভেস্টমেন্ট বাই দ্য ফরেনার্স সো এখনো ফরেনাররা যে হারে ইনকোয়ারি করতেছে এবং যে ফান্ড আসতেছে বুঝলেন আমরা খুব আশাবাদী আপনি দেখেন একজন ফরেনার যখন এখানে আসবে সেটা তো বুঝে শুনে আসে আরে আমি এবং আপনার চাইতে অনেক বেশি ডিউ ডিলিজেন্স করে সে এখানে আসবে বিকজ অফ তার ফিঙ্গার সে কখনো বার্ন করবে না তো সুতরাং এই ফান্ডগুলো আসার ইন্ডিকেশনই হলো বাজার সামনের দিকে ভালো হওয়ার সম্ভাবনাই অ্যাপারেন্টলি বেশি কিন্তু আমাদের কিছু কিছু বিনিয়োগকারীর পাগলামি সিদ্ধান্ত থেকে বিরত ওনাদেরকে থাকতে হবে যেটা বাজারটাকে কোনোভাবেই মিসলিড না করে আমি আবারও বলছি আমরা হেরোইন ব্যবসা করব না আমরা ভাই দরকার হয় সবজি ব্যবসা করে কম প্রফিট করব কিন্তু হেরোইন ব্যবসা থেকে বিরত থাকবো আমি এই স্ক্রিপ্টগুলোকে হেরোইনের সাথে তুলনা করতে চাই ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনার এই আশাবাদ ব্যক্ত করার জন্য আপনাকে একটা প্রশ্ন করি আমাদের আপনি অ্যাসেট ম্যানেজার হিসেবে বিকজ ইউ আর এন অ্যাসেট ম্যানেজার আপনারা আমাদের অ্যাসেট ম্যানেজমেন্টের উপর আমাদের অভিজ্ঞতা কিন্তু খুব ভালো না একটু কিছুটা তিক্ত অতীত অভিজ্ঞতা কারণ হচ্ছে যে মিউচুয়াল ফান্ড মানে সবচেয়ে নিরাপদ বিনিয়োগ এটাই বিনিয়োগকারীরা মনে করে সারা পৃথিবীতে যে আমি শেয়ার বাজার বুঝি না আমি এত ক্যালকুলেশনও বুঝি না আমি ইপিএস কেমনে ক্যালকুলেট করবো পিএস কেমনে করবো নেট প্রেজেন্ট ভ্যালু কেন দরকার নাই ভাই আমি মিউচুয়াল ফান্ড কিনে থাকে মাসে মাসে বছর বছর টাকা পাবো দ্যাট ইজ বাট অ্যাজ অ্যাসেট ম্যানেজার আপনি কিভাবে দেখতেছেন আমাদের দেশের প্রসপেক্ট কেমন প্রসপেক্ট অবশ্যই আছে মানে প্রথমে আমি আপনার প্রথম প্রসঙ্গটা নিয়ে আলাপ করি যে অভিজ্ঞতা অতটা ভালো না মিউচুয়াল ফান্ড নিয়ে এটাতে যেটা হয়েছে আসলে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে বেশ কয়েকটা আছে এখন বেশ কিছু ফান্ড বা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি তাদের কিছু ম্যাল প্র্যাকটিস ছিল সেটা খুব ভিজিবল এটা অনেক লেখালেখি হয়েছে আমরা দেখেছি তো এর মধ্যে আমরা রিসেন্ট গত বছর একটা দেখেছি যে ফান্ডের টেনুর শেষ কিন্তু টাকা তারা পাবে কিনা বিনিয়োগকারীরা সেটা নিয়ে একটা কনফিউশন ছিল তা আমার এফডিআর শেষ হওয়ার পর কিন্তু কেউ চিন্তা করতে পারে না যে আমি টাকা ফেরত পাবো কি পাবো না ধরে নেয় যে টাকা ফেরত পাবোই একইভাবে একটা ক্লোজ এন্ড ফান্ডেরও টেনুর শেষ হয়ে গেলে অ্যাসেট ম্যানেজারের উচিত টাকাটা বিনিয়োগকারীর কাছে বুঝিয়ে দেওয়া তো সেখানে বিনিয়োগকারী চাচ্ছে যে আমার ফান্ড টেনুর শেষ হয়ে গেছে আমাকে টাকা দিয়ে দেওয়া হোক কিন্তু অ্যাসেট ম্যানেজার বলছে আমি দিব না তো এই যে কনফিউশনগুলো শেষ পর্যন্ত এসিসির কিছু ভালো ভূমিকার জন্য তারা টাকাগুলো ফেরত পেয়েছে ঠিক আছে কিন্তু একটা কিন্তু হ্যাসেলের মধ্যে দিয়ে গিয়েছে বিনিয়োগকারীরা ওয়েট করতে হয়েছে নট অনলি দ্যাট আপনি ক্লোজ এন্ডেড মিউচুয়াল ফান্ডকে আপনি ওপেন এন্ডেড করে জোর করে করছেন হ্যাঁ আপনি ক্লোজ এন্ডেড মিউচুয়াল ফান্ডের আপনি ক্লোজ করছেন রাইট তো এগুলো তো বিনিয়োগকারীদেরকে হিসেবে আপনারা এটা করলেন কি করে এটা আমি যেটা বললাম যে এখানে তো অ্যাসেট ম্যানেজার বেশ কয়েকজন আছে এখন সবাই কিন্তু একই রকম হবে না ইমরান আমাকে একটু বিরতি দিতে হবে আপনি শেষ করেন একটু তাড়াতাড়ি শেষ করেন তো এখন যেটা তো দেখবেন যে মার্কেটে সবগুলো মিউচুয়াল ফান্ড একই রকম ডিসকাউন্টে ট্রেড হয় না আমাদের ফান্ডটা ট্রেড হচ্ছে 15% ডিসকাউন্টে যেখানে অনেক ফান্ড আপনি দেখবেন 50% ডিসকাউন্টে ট্রেড হচ্ছে তো যেটা বলছিলাম যে মার্কেটে এক অ্যাসেট ম্যানেজার সবার আসলে পারফরমেন্স তো একই হবে না এটাই স্বাভাবিক তো কিছু কিছু অ্যাসেট ম্যানেজার ফার্স্ট জেনারেশন অ্যাসেট ম্যানেজার তাদের দেখা গিয়েছে এরকম বেশ কিছু বিষয় যেটাকে বিনিয়োগকারীরা পছন্দ করে নাই আরেকটা বিষয় যেটা খুব কমনলি বিনিয়োগকারীদের থেকে অভিযোগ শোনা যায় আরআইইউ রিইনভেস্টমেন্ট ইউনিট মিউচুয়াল ফান্ডে কিন্তু বিনিয়োগকারীরা পছন্দ করে না এটা খুব ক্লিয়ার ইন্ডিকেশন এবং এসিসিও এটাকে সাপোর্ট আসলে করে না আরআইইউ দেওয়াটা ভাই আমি আপনার টাকা দিছি আমার ক্যাশ দিবেন আমি এটা ক্যাশ চাবো ওই আপনার আমার টাকা আবার ইনভেস্ট করে রাইট
পছন্দ সত্যি আমি চাইলে শেয়ার আবার কিনে নেবো সেই টাকা দিয়ে ক্যাশ দেওয়ার পর আমার যদি ইচ্ছা হয় ইনভেস্ট করতে। তো বড় কথা হচ্ছে মার্কেট ডিমান্ড, যেটা বিনিয়োগকারীর কি চায়। তো বিনিয়োগকারী যদি এটা না চায়, তারপরও যদি মিউচুয়াল ফান্ড তার নিজে বেশি ম্যানেজমেন্ট ফি পাওয়ার জন্য সে বারবার আরআইও দিতে থাকে, তো এটা কিন্তু বিনিয়োগকারী পছন্দ করবে না। প্রশ্নটা হচ্ছে যে আপনারা মিউচুয়াল ফান্ডের সবকিছু করতেছেন, ভালো ভালো দিক, মার্কেট ইজ গুড, আপনি করছেন, কিন্তু এনইভি বাড়তেছে না কেন? আচ্ছা, এনইভিটা গত 2-3 মাসে আপনি যেটা খুব ভালো কথা বলেছেন যে মার্কেটের তুলনায় মার্কেটের ইন্ডেক্স যতটা বেড়েছে সেই তুলনায় এনইভিটা বাড়ে নাই। এটার প্রধান যে কারণ সেটা হচ্ছে, আমরা যদি দেখি মার্কেটে কিন্তু এখন মৌলভিত্তিক কোম্পানিগুলোতে মার্কেটের মতো মুভমেন্ট হয়নি, মার্কেট থেকে কম পারফর্ম করেছে তারা। এসকার ফার্মা, গ্রামীণ ফোন, এটা আপনার যে ছোট ছোট যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে বা টেক্সটাইল কোম্পানি আছে, তাদের মতো কিন্তু পারফর্ম করতে পারে নাই, তাদের হাফ রিটার্নও জেনারেট করতে পারে নাই। তো মিউচুয়াল ফান্ডগুলো সাধারণত তারা দেখা যায় এখন ব্লু চিপ কোম্পানিগুলোতে ইনভেস্ট করে থাকে, মৌলভিত্তিক কোম্পানিগুলোতে ইনভেস্ট করে দুইটা কারণে। প্রথমত তাদের রিসার্চ টিম সাপোর্ট করে মৌলভিত্তিক কোম্পানি, এবং দ্বিতীয়ত হচ্ছে এই কোম্পানিগুলো লিকুইডিটিও বেশি থাকে, তাদের একটা লার্জ কোয়ান্টিটি কিনতে হয়। হয়তো সে 10 কোটি টাকার যদি একটা ছোট শেয়ার কিনতেছে, সে পাবে না মার্কেটে, তখন তার এই বড় কোম্পানিগুলোতে ইনভেস্ট করতে হয়। তো এই বড় কোম্পানিগুলো যে এই সময় র্যালিটাতে যেহেতু পারফর্ম করতে পারে না ছোট কোম্পানিগুলোর মতো, এই জন্য মিউচুয়াল ফান্ডের আপনারা কি আপনাদের রিসার্চ সেল আছে, রিসার্চ করে আপনারা তো ফান্ড ম্যানেজার, বিদেশে আপনাদেরকে অ্যাসেট ম্যানেজারও বলে, ফান্ড ম্যানেজারও বলে, তো আপনারা সেটা তো আপনাদের রিসার্চ সেল থাকবে, রিসার্চ সেলে আপনারা কি রিকমেন্ড করতেছে সেইটাতে যাবেন। জি, তো সেটা আমি বলছি যে মিউচুয়াল ফান্ডের রিসার্চ সেলে নরমালি হচ্ছে মৌলভিত্তিক কোম্পানির উপর ভিত্তি করে কিন্তু তাদের রিকমেন্ডেশনটা থাকে। মানে যেই শেয়ারগুলোতে এখন মুভমেন্ট হচ্ছে এগুলো মৌলভিত্তিক না। আসতেছে আপনি ওনার কথা রেখে ওনাকে আবার আসবো। আপনার সঙ্গে একটা কথা যেটা প্রারম্ভে আমি শুরু করেছিলাম, যে আপনাকে দিয়ে শেষ করব, যে আমি প্রারম্ভে বলছিলাম লিটারেসি প্রোগ্রাম যেটা প্রধানমন্ত্রী সেদিন উদ্বোধন করলেন, আপনারা সবাই দেখে, সমস্ত দেশবাসী দেখছে। এই লিটারেসি প্রোগ্রামটা এত এসেনশিয়াল, এবং এই ব্যাপারে আপনি যদি দেখেন, দুটো জিনিস একসাথে হচ্ছে এখন বাংলাদেশে। একটা হলো সরকারের উন্নয়ন মেলা হচ্ছে, সাথে হচ্ছে ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম। দুটো জিনিস একসাথে অলমোস্ট শুরু হচ্ছে। দেখেন, দুটো দিক দেশব্যাপী হচ্ছে, এবং এই ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম নিয়ে বিসেক কিন্তু আপনার যারা করছে, বিসেক এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ সবাই অনেকগুলো কিন্তু ডিস্ট্রিক্ট শহরে কিন্তু যাচ্ছে। এখন দেখেন, এই যাচ্ছে, এবং এই সরকারের উন্নয়ন মেলাও কিন্তু বিভিন্ন জেলা শহর সব জায়গায় কিন্তু হচ্ছে। তাহলে সরকার পাবলিককে বোঝানোর চেষ্টা করছে যে তারা কি উন্নয়ন করেছে, নাম্বার ওয়ান। তাহলে উন্নয়নগুলো ওনারা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছেন যে এই জায়গাগুলোতে সরকারের উন্নয়ন হয়েছে। তাহলে এখান থেকে আমাদের বোদ্ধা বিনিয়োগকারীরা বুঝতে পারবেন তার ইম্প্যাক্ট শেয়ার মার্কেটে কী হতে পারে, নাম্বার ওয়ান। নাম্বার টু, তারা ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রামের মধ্য দিয়ে হেরোইন ব্যবসা থেকে বিরত রাখার চেষ্টা করছেন। এই জন্য বললাম যে দেখেন, যতগুলো জেলায় 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 যখন বিসেক এই ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম নিয়ে যখন যাবে, কয়েকটা ফেজে কিন্তু লিটারেসি প্রোগ্রামটা হবে। রাইট। তো ইনিশিয়ালি হয়তো তারা ডিস্ট্রিক্ট লেভেলে যাচ্ছে না, কিন্তু বাট যাবে, ফেজ বাই ফেজ গৃহিণী পর্যন্ত পৌঁছাবে। এখানে কভার করা হবে আপনার আর্মি অফিসারদের, এখানে কভার করা হবে ডক্টরদের, এখানে কভার করা হবে আমাদের মতো চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের, কস্ট অ্যাকাউন্টেন্টদের, সর্বস্তরের মানসিকতাকে এবং ব্রোকার হাউসদেরকে সবাইকে কিন্তু আপনার এটার মধ্যে বিসেক অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছে। আমি এটার একটা উপকমিটির মেম্বার, সেখানে আমি দেখেছি যে কি কাদেরকে এটা করা হচ্ছে। তো এই যে কাজটা বিসেক যেটা করলো এবং সরকার যেটা উদ্বোধন করলো, আমি তো বলবো এটা ইতিহাসের একটা সাক্ষী হিসেবে থাকবে। কারণ আপনি খেয়াল করে দেখেন, এই প্রোগ্রামটা যদি বিসেক উদ্যোগ না নিত, তাইলে কিন্তু এই লিটারেসি প্রোগ্রামটার প্রসঙ্গ কিন্তু আসতো না। আর এই বিসেক উদ্যোগ নেওয়ার কারণেই কিন্তু লিটারেসি প্রোগ্রামটা হচ্ছে, এবং পাবলিক আজকে যাদেরকে আমরা বলছি যে অ্যাটলিস্ট তাদেরকে আজকে হয়তো আমরা বিভিন্ন মিডিয়ার মধ্য দিয়ে বলার চেষ্টা করছি, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার মধ্য দিয়ে বলার চেষ্টা করছি আপনারা এটা করবেন না, এটা করবেন না, কিন্তু যখন তাদেরকে তাদের এরকম ডিস্ট্রিক্ট লেভেলে গিয়ে বা থানা লেভেলে গিয়ে তাদের প্রতিনিধি দিয়ে যখন এই কথাগুলো বলানো হবে, ওটা তাদের মাথায় আরও ঢুকবে কিন্তু বেশি, এবং ঢুকবে এবং ভালোভাবে ঢুকবে, এবং তারাও শিক্ষিত হবে। আর এই ধরনের বিজনেসে তারা যদি তাদের লোভটাকে সামাল দিতে পারে, তাইলে সেই ধরনের বিজনেসে কিন্তু তারা যাবে না। এটা একটা কথা। দ্বিতীয় হলো, দেখেন এই ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রামের বেনিফিটটা কোথায়। ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রামের সবচেয়ে বড় বেনিফিট হলো যে যেসব স্ক্রিপ্টের কথা একটু আগে ইমরান ভাইও বললেন, যে যাদের কন্ট্রিবিউশনের কারণে আজকে মার্কেট কন্ট্রিবিউশন হাই হয়ে গিয়েছে, কিন্তু যেটা হওয়া উচিত হয় নাই, এটা কিন্তু কমে আসবে বলে আমার বিশ্বাস। অ্যাগেইন আমাদের লোভ কিন্তু সামলাতে হবে। 100 টাকার আজকে এক মাসে ডাবল আইটেম খোঁজা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। ধন্যবাদ আপনাকে, চমৎকার বলছেন আপনি। যে কথাটা বলতেছিলেন, অনেক কোম্পানির এখন পর্যন্ত মুভ করে নাই, ভালো ভালো শেয়ার এখনো অনেক শেয়ার আছে যেগুলো প্রেজেন্ট মার্কেট যে সিনারিও
তাতে মুভ করে না। জি। এই ব্যাপারে আপনার মন্তব্যটা কি? জি, এটা কেন করে না? জি জি, এটা আমার যেটা মনে হয় যে আমরা যদি একটু এর আগের বুল মার্কেটটা দেখি 8, 9, 10-এ যেটা ছিল, যখন বুল মার্কেটে মানে র্যালিটা শুরু হয়, একসাথে সব সেক্টর আসলে ইকুয়ালি পারফর্ম করে না। দেখা যায় যে ইনভেস্টরদের একটা প্রাইমারি ফোকাস থাকে কিছু শেয়ারের দিকে বা কিছু সেক্টরের দিকে। এই ফোকাসটা আবার কিন্তু কিছুদিন পরে দেখা যায় শিফট হয়, যে সেই একটা সেক্টর হয়তো বা দেখা গেল 10-15% বেড়ে গেছে, আরেকটা সেক্টর বেড়েছে 2-3% র্যালিটাতে। তখন যেটা হয় 1-2 মাস পরে সেই 10-50% যে স্টক বা সেক্টরগুলো বেড়েছে, সেখান থেকে একটা প্রফিট টেকিংয়ের প্রবণতা হয়। দেখা যায় বিনিয়োগকারীরা তখন সেল করে প্রফিট নিচ্ছে, এবং প্রফিট নিয়ে তারা কিন্তু অবশ্যই একই কোম্পানি বা একই সেক্টরে সাধারণত ঢোকে না, যেটা হয়তো রিপারচেজ করে না। রিপারচেজ করে না। তার মানে আমি মাত্র মানুষের ন্যাচারাল টেন্ডেন্সি কথা থেকে প্রফিট টেকিং করা মানে সে ভাবছে এটা ওভার ভ্যালুড হয়ে গেছে, এই জন্য সে সেল করে দিচ্ছে। সো ওভার ভ্যালু শেয়ার সে আবার কিনবে না। তখন সে যেটা করে, সেই টাকাটা দিয়ে তারা দেখা যায় যেই সেক্টর বা স্টকগুলো একটু ল্যাগার আছে সেখানে কিন্তু বিনিয়োগটা করে। এটা আমরা আপনি যদি 8, 9, 10 আমরা এরকম বেশ কিছু রিসার্চ করেছিলাম যে সেক্টরগুলো কিভাবে রোটেট করছে, এবং আমরা দেখেছি এরকম 2-3 উইকস বা 4 উইকসের একটা সাইকেল থাকে। এটা যে তো বলেন এখন- যে যেমন জি। আমি কই আপনার দেয়ার আর সাম শেয়ারস এন্ড সেক্টর আছে এখনো যে 100% ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে, Right. 100%, Right. 100%-এর উপরে দিচ্ছে, জি। 80% দিচ্ছে, মানে 300-400% দিচ্ছে অনেকে। জি না। এইসব শেয়ারগুলো জি। কিন্তু তেমন কিন্তু মুভমেন্ট নাই। Right. যেগুলো 5% হ্যাঁ। ওনার জি, মানে হেরোইন ব্যবসা আর কি যেটা। হেরোইনের মতো সেটা মুভমেন্ট হইতেছে, Right. কিন্তু এই শেয়ারগুলো মুভমেন্ট হইতেছে না। আমি একটু ইন্টারাপ্ট করবো এখানে ইমরান ভাইয়ের সাথে। সরি ইমরান ভাই, Yeah, no problem. আপনি খেয়াল করে দেখেন, যেই সব কোম্পানিগুলো স্টক ডিভিডেন্ড বেশি দেয়, আমরা বিনিয়োগকারীরা অনেক সময় মনে করি যে আমি 10 টাকা দামে শেয়ার তো পাইলাম, তো এটা তো 30 টাকা মার্কেটে দাম আছে, এটার দাম অনেক, আমি তো অনেক গ্যাপ করে ফেললাম। কিন্তু বুঝতে হবে তার এটা কিন্তু ভালো না, যে কাগজ Stock ধরায় এটা দেওয়া কাগজ ধরায় দেওয়ার মতো। কিন্তু যদি তার সেরকম প্রুডেন্ট ফাইন্যান্সিয়ালস না থাকে, তাইলে অথবা ইনভেস্টমেন্ট অপরচুনিটি যদি না থাকে, সেই জায়গাগুলো দেখা উচিত এই শেয়ারগুলোতে বিনিয়োগ করার জন্য। আর ক্যাশ ডিভিডেন্ড সবসময় হলো ক্যাশ কাউ অলওয়েজ দ্য গুড, এটাই হলো বেসিক্যালি ইনকাম। যেসব কোম্পানিগুলো আমাদের স্টক মার্কেটে, আমি বেশিরভাগ বিনিয়োগকারীকে বলতে শুনি বোনাস দিবে, তো এই বোনাসের যে দেওয়ার মানুষ, অ্যাগেন এটাও কিন্তু ফাইন্যান্সিয়াল লিটারেসি আপনাকে ঠিক করে দিবে। একটা ছোট্ট সুযোগ নেই ইমরান ভাইয়ের সাথে, সেটা হলো মিউচুয়াল ফান্ডগুলো নিয়ে আমি কিন্তু ইমরান ভাই অনেক ভালো ভালো কথা বলতে চাই, আমি একটু খারাপ কথা বলতে চাই। এটা দেখেন, আমাদের দেশের মিউচুয়াল ফান্ডগুলো না, সারা পৃথিবীতে মিউচুয়াল ফান্ডগুলো বেসিক্যালি মার্কেটের যে ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট যদি কাউকে মিন করা হয়, সেটা কিন্তু মিউচুয়াল ফান্ড। অর্থাৎ ওনাদের পারফরমেন্স উপরে ডিপেন্ড করবে যে আসলে মার্কেট কেমন হবে, মার্কেট কেমন হবে। এখন কথা হলো আমাদের দেশের মিউচুয়াল ফান্ড সেক্টরটা অতটা ভালো হয় নাই বা আস্তে আস্তে বড় হচ্ছে। একটা জিনিস আপনি খেয়াল করে দেখেন, ওনাদের যে মানে যে ল্যাক অফ এফিসিয়েন্সি, আমি বলবো এটা বিকজ অফ 2010 এর সময়, আমি নতুনদের কথা দিয়ে বলছি না, যারা আগে 2010 থেকে যারা শুরু করেছে, ওনারা যে সময় বাজারে এসেছেন, বাজারটা কিন্তু অনেক গরম ছিল, ভোলাটাইল ছিল, একদম ভোলাটাইল ছিল। এই কথা কি ওই মিউচুয়াল ফান্ডে যারা এক্সপার্ট ছিলেন তারা কি বোঝেন নাই যে এখন আমার বাজারে মানুষের টাকা বিনিয়োগ invest করতে হবে, করা দেখাইতে হবে? কারণ আপনি খেয়াল করতে হবে, করতে হবে। যারা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন, যারা টাকাগুলো রাখেন, দুই ক্যাটাগরির লোক বিনিয়োগ করছেন, যারা মার্কেট বোঝেন না এবং রিটায়ারমেন্ট বেনিফিটের টাকা নরমালি এই ধরনের লোকজনই কিন্তু আপনার তারা কিন্তু বিনিয়োগ করে, এবং তারা ওখান থেকে চায় কিন্তু আপনার ক্যাশ রিটার্ন। তো সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে আমাদের মিউচুয়াল ফান্ডগুলোর পারফরমেন্স, এখন কথা হলো যে বাজারে মিউচুয়াল ফান্ডের দাম বাড়ে না কেন, এটা কিন্তু আমার কোশ্চেন না। আমার কোশ্চেন হলো যে মিউচুয়াল ফান্ড আমাকে রিটার্ন দিচ্ছে কিনা, অর্থাৎ যিনি বিনিয়োগ করেছেন তাকে রিটার্ন দিচ্ছে কিনা। বাজারে বাড়লো কি বাড়লো না সেটা বাজারের ফ্লো ঠিক করে দিবে, কিন্তু কোশ্চেন ইজ যে রিটার্নটা যিনি বিনিয়োগকারী সে পাচ্ছে কিনা, এই জবাবদিহিটার আওতায় ওনাদেরকে বেশি করে আনাচ্ছে। কিছুটা জবাবদিহিতা ওনাদের আওতায় আসছে, যেটা ওনারা আগে সিকিউরিটিগুলো ডিসক্লোজ করতো না, এখন পোর্টফোলিও ডিসক্লোজ করতো না, এখন কিন্তু ওনাদেরকে বাধ্যতামূলকভাবে বাধ্যতামূলক করা হচ্ছে। আর যে জিনিসটা আমার বিনিয়োগকারীদের যেই কাজটা আমার মনে হয় এখানে করা উচিত মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও, এখানে তাদের মিউচুয়াল ফান্ড তো অনেকগুলো আছে বাজারে, 40টার উপর আছে, তো কোন ফান্ডটা আসলে কেমন পারফর্ম করতেছে একটু ট্র্যাক করা তাদের উচিত। অন্তত এইটুকু কষ্ট আসলে করা উচিত মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার আগে, যে আমি 40টা ফান্ড আছে, আমি কি যে কোনো একটা র্যান্ডমলি কিনলেই হবে, না এখানেও কিছু দেখার বিষয় আছে। তো যে জিনিসটা তার মেনলি দেখা দরকার, এনভিএট মার্কেটটা তার কেমন গ্রো করতেছে ওভার দ্য পিরিয়ড, এবং ডিভিডেন্ড হিস্টোরিটা তার কীরকম, রিজার্ভ কী আছে, অডিটেড রিপোর্টও সবার ওয়েবসাইটে আছে, সেখানেও সে দেখতে পারে কি হোল্ডিং তার পোর্টফোলিওতে, তার ইয়ার এন্ড কীরকম সে ডিভিডেন্ড দিয়েছিল, এবং তার কী মানে প্রফিট কেমন, ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন রিজার্ভে কেমন টাকা আছে, এগুলো দেখে ট্র্যাক রেকর্ড দেখে তার বিনিয়োগটা আসলে করা উচিত মিউচুয়াল ফান্ড। ধন্যবাদ আপনাকে। এই যে নন পারফর্মিং লোনে ভারাক্রান্ত ব্যাংকগুলো,
এটা তো আপনিও দেখতেছেন, সবাই দেশবাসী, কারণ হচ্ছে মাননীয় অর্থমন্ত্রী নিজেও স্বীকার করেছেন যে ব্যাংকগুলিতে লুট হয়েছে, এটা তো অস্বীকার করার কিছু নাই। এখন ব্যাংকগুলোর যে পারফরমেন্স, মানে অপারেটিং প্রফিট যেটা দেখাইলো বা পত্রিকায় যেটা অপারেটিং প্রফিট আসলো, অপারেটিং প্রফিট যদিও ইটস নট, এটা বেস কিছু নাই, এটার উপর ডিপেন্ডেবল কিছু নাই, এটা আনঅডিটেড অপারেটিং প্রফিট, সরি। এখন আপনার কি মনে করছেন ব্যাংকগুলি আস্তে আস্তে যে একটু একটু মুভ করতেছে? এবার দুইজনের বক্তব্য চাই। আমি আসলে ব্যাংকিং সেক্টরটা নিয়ে যেটা বলবো সেটা হলো, দেখেন ওই দিন আমি পত্রিকায় একটা রিপোর্ট দেখলাম যে বাংলাদেশ ব্যাংক তদন্তে নেমেছে তাদের অপারেটিং রিপোর্ট প্রদর্শন নিয়ে, যেটা বাংলাদেশ ব্যাংকের কাছে গ্রহণযোগ্য হয় নাই। আমি পত্রিকায় দেখেছি এটা। তো এখন প্রশ্ন হলো, ঠিক আছে বাংলাদেশ ব্যাংক নামুক, ইয়ে করুক, কিন্তু প্রশ্ন সবগুলো ব্যাংক তো খারাপ না, কিছু কিছু ব্যাংক খারাপ করেছে, কোনো কনফিউশন নাই। লুটের কথাই আমি যেটা বলবো, যেটা আমাদের মাননীয় অর্থমন্ত্রী বলেছেন, সেটা বেসিক্যালি হয়েছে সরকারি ব্যাংকগুলো থেকে। বেসিক্যালি বড় আকারে যেটা হয়েছে সেটা সরকারি ব্যাংকগুলো, প্রাইভেট সেক্টরে হয়েছে অল্প, প্রাইভেট সেক্টরে যেসব ব্যাংকগুলো আছে সেগুলোতেও হয়েছে, কিন্তু যেই আকারে আমাদের সরকারি ব্যাংকগুলো থেকে হয়েছে সেই আকারে কিন্তু হয়নি। তো আমাদের যেসব লিস্টেড সিকিউরিটিসগুলো আছে তার বেশিরভাগই হলো কিন্তু প্রাইভেট ব্যাংকগুলো, প্রাইভেট সেক্টরের ব্যাংকগুলো। তো সেই দৃষ্টিকোণ থেকে প্রাইভেট সেক্টরের ব্যাংকগুলোকে ইমরান ভাই যেটা বললো যে সেক্টরাল রিলি যেভাবে হওয়ার কথা ছিল ব্যাংকগুলো কিছুটা হয়তো হয়েছে, কিন্তু আমি মনে করি এখানে সুযোগ রয়ে গিয়েছে এখনও র্যালি হওয়ার মতো। এবং ব্যাংক যে অপারেটিং প্রফিট দেখিয়েছে, যেখানে বাংলাদেশ ব্যাংক ডেফিনেটলি, বাংলাদেশ ব্যাংক অভিভাবক হিসাবে, রেগুলেটর হিসাবে ডেফিনেটলি বাংলাদেশ ব্যাংক যে তদন্তে নেমেছে সেটা তাদের করা উচিত, করে যারা ভুল অপারেটিং প্রফিট দেখিয়েছে তাদের সেটা বের করা উচিত। সামনে ডিসেম্বর এন্ডিং, তাদের সামনে ট্রেডিং হবে এটা। এবং ব্যাংকের খাতা বেশিরভাগে ওইভাবে র্যালি না হওয়ার পিছনে আরও একটা কারণও যেটা আছে, সেটা হলো ব্যাংকের ইয়ার ক্লোজিং কিন্তু ডিসেম্বর, আর আমাদের মার্কেটটা বাড়া শুরু হয়েছে কিন্তু আপনার মেতে এরকম সময় থেকে। দ্যাট মিনস জুন এন্ডিং এর যেসব কোম্পানিগুলো আছে সেগুলোর ইম্প্যাক্টটা কিন্তু বেশি ছিল না। এখন তো ডিক্লেয়ার করার সময় আসে, ডিক্লেয়ার করার সময় আসে, তাও কিন্তু জানুয়ারি না, হয়তো তাদের ইয়ার্স ক্লোজ ফেব্রুয়ারি মার্চের দিকে আস্তে আস্তে ডিক্লারেশন করার সময় আসবে। আমার একটা বিশ্বাস ব্যাংক হয়তো এখন আস্তে আস্তে এটা রেলির দিকে যাবে। গুড, ভেরি গুড। আপনি বলেন। উনি যেটা বললো একমত, আমি ফোরকামের সাথে একমত। ব্যাংকগুলো উনি যেটা বলেন এটাই খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে সবগুলা ব্যাংক তো আসলে খারাপ না, আবার সবগুলা ব্যাংকও ভালো না। তো এখানে অপারেটিং প্রফিট আসলে অনেক মিসলিড করতে পারে, কারণ আপনি যেটা অপারেটিং প্রফিট মিসলিড করতে পারে। তো এখানে আসলে ব্যাংকের ভিতরের আসলে কি অবস্থা এটা না জেনে এটা প্রেডিক্ট করা খুব ডিফিকাল্ট, যে তার আসলে কোনো রকম বড় এনপিএল এর রিস্ক আছে কিনা বা প্রভিশনিং এর রিস্ক আছে কিনা। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় আসলে এখানে আমাদের এই রেজাল্টগুলো যখন আসতে শুরু হবে, ফুল ইয়ার নেট প্রফিটটা, ওইটা পর্যন্ত ওয়েট করেই দেখতে হবে আসলে কে কেমন পারফর্ম করছে। এর আগে কোনো কংক্রিট ডিসিশন দেওয়াটা ডিফিকাল্ট। বাট অবশ্যই বিনিয়োগকারীদের সেখানে তাদের একটা সেন্স ইউজ করতে পারে যে কোন ব্যাংকগুলোতে জেনারেলি এনপিএল কম থাকে। তো ওই এনপিএলটাকে আমি ধরে নিলে তার নেট প্রফিটটা কেমন আসতে পারে এটা এস্টিমেট করা যেতে পারে। তো তার উপর বেস করে কিছু কিছু ব্যাংক অবশ্যই এখন আন্ডার ভ্যালুড আছে। আপনাকে একটা লাস্ট প্রশ্ন, সময় আর নাই, আমাকে আর সময় দেবে না। আপনি বিনিয়োগকারীদের উদ্দেশ্যে স্পষ্টভাবে, সুন্দরভাবে উপস্থাপন করেন যে বিনিয়োগকারীরা এই মুহূর্তে কি করতে পারে। ওইটা তো বলবো, তার সাথে আমি একটু যে ব্যাংকের যেটা পরিচালন ব্যয় ওখানে বলতেছি। দেখেন ব্যাংকগুলো কিন্তু ডিসেম্বর ক্লোজিং হওয়ার সাথে সাথে একবার ফার্স্ট অথবা সেকেন্ড জানুয়ারিতেই কিন্তু তারা বলে দেয় তাদের পরিচালন ব্যয়টা সারা বছর কী হয়েছে। এখানে কিন্তু আমার একটা অনেক বড় বিগ কোশ্চেন আছে। কি কোশ্চেনটা আপনাকে আমি বলি, ওই পরিচালন ব্যয়টা আনঅডিটেড, সেটা তো বললাম, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো প্রত্যেকটা লিস্টেড সিকিউরিটিসকে কিন্তু তার কোয়ার্টারলি ইপিএস ডিক্লারেশন করতে হয়, খেয়াল করে দেখেন। অ্যান্ড ফাইনালি তারা অডিটেড হওয়া ছাড়া কিন্তু সারা বছর ওটা ডিক্লেয়ার করে না। ব্যাংক কেন করে? ব্যাংক কেন করে? ব্যাংকের এই পরিচালনা ব্যয়টা ফলাও করে অডিট হওয়ার আগে পত্রিকায় অথবা মিডিয়াতে অথবা সারা বলার দরকারটা কোথায়? আমাকে বেশিক্ষণ সময় এটা কিন্তু আমার কাছে একটা বিগ কোশ্চেন। আর বিনিয়োগকারীদেরকে আবার আমি বলবো যে আপনারা সতর্ক হন, বাজার থেকে পচা মাছ কিনবেন না, সাবধান হন। মানে টাকা দিয়ে পচা মাছ খাওয়ার কোনো যুক্তি নেই। একই কথা কইবেন? একই কথাই মোরালেস, মেইনলি মৌলভিত্তিক কোম্পানিতে তারা থাকুক, আর একটা পোর্টফোলিওর একটা পার্ট, ছোট একটা পার্ট তারা চাইলে ট্যাকটিক্যাল পোর্টফোলিও করতে পারে, অর্থাৎ শর্ট টার্ম মুভমেন্টের উপর কিনতে পারে, বাট মেজরিটি পোর্শনটা তার থাকা উচিত মৌলভিত্তিক কোম্পানির উপরে। প্রিয় দর্শক, দুজন আলোচকের আলোচনা শুনলেন, এবং আলোচনার যে জিনিসটা সবাই বলতে চাইছে এবং আপনাদের উদ্দেশ্যে যেটা বলেছেন সেটা হচ্ছে
দেখে শুনে আপনার টাকা বিনিয়োগ করছেন। আপনি কোথায় বিনিয়োগ করছেন আপনি এটা দেখেন। আপনি যদি ক্যালকুলেশন না করতে পারেন আপনার ব্রোকারকে জিজ্ঞেস করেন, বা ব্রোকার হাউসে, যেই ব্রোকার হাউস থেকে আপনি শেয়ারটা কিনতেছেন, যেই ট্রেডার আপনার ট্রেড করতেছেন তাকে জিজ্ঞেস করেন এটার ইপিএস কত, এটা নেট ইন্টারেস্ট ভ্যালু কত, সে গতবার কত টাকা ডিভিডেন্ড দিয়েছে, কিভাবে ডিভিডেন্ড দিচ্ছে, তার মানে ভিত্তিটা কি, তার পিছনে লোকগুলো কারা, ম্যান বিহাইন্ড দ্য মেশিন কে, মেশিন বিহাইন্ড এই জিনিসটা আপনাকে বাইন্ড করতে হবে। আপনাকে জানতে হবে তার আগের মানে এই কোম্পানি করতে কি যাচ্ছে, তার ভবিষ্যৎ কি, তার অতীতে কি ছিল। এই জিনিসগুলো যদি জানেন আপনার বাজারে লোকসান করার কোনো সুযোগ নাই। ইনশাল্লাহ আপনি ভালো করবেন। এবং একটা কথা বলি, সমস্ত এনালিস্টরাই এই এশিয়ার মধ্যে মানে দক্ষিণ এশিয়ার যতগুলো স্টক এক্সচেঞ্জ আছে, আমাদের স্টক এক্সচেঞ্জের এখন বিনিয়োগ করার সর্বশ্রেষ্ঠ সময়। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য। এবং আবারও বলে যাচ্ছি, দেখে শুনে বিনিয়োগ করুন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আজকের মতো অনুষ্ঠান শেষ করছি, আগামীতে আবার দেখা হবে।